14 আগস্ট 2026 আমরা বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের উদ্দেশ্যে, একটা নর্থ বেঙ্গলের লং ড্রাইভ। আমি, আমার স্ত্রী সঞ্চিতা আর তার সঙ্গে আমার ছেলে, আর মধ্যমগ্রাম থেকে উঠে পড়েছিল রাজদীপদা আর শ্রুতিদি। আমরা 5 জন মিলে, মানে ওই আর কি 4.5 জন 5 জন যেরকমভাবেই ধরবেন, আমরা এই কজন মিলে ঠিক করেছিলাম আমরা জাস্ট একটা উইকেন্ড কাটিয়ে চলে আসবো ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প। ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প রয়েছে গরুমারার নর্দার্ন সাইডে, মূর্তি নদীর পাশ দিয়ে। একদিকে চা বাগান, একদিকে গরুমারার জঙ্গল, আর আরেক দিকে একটু দূরেই বয়ে চলেছে মূর্তি নদী। এরকম একটা অপূর্ব সুন্দর জায়গায় লোকেটেড হওয়ার কারণে এই জায়গাটাকে বেছে নিয়েছিলাম। না, বাজে কথা বললাম, আসলে ওই কারণে বাছিনি, বেছেছিলাম কারণ অন্য কোনো WBFDCর প্রপার্টিতে পাচ্ছিলাম না। কারণ ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে যারা যাবেন তাদের কাছে কিন্তু আগে থেকেই বলে রাখি, না আছে গিজার, না আছে এসি, কিন্তু রয়েছে শান্তি। এইটা যদি আপনার জন্য সব কিছু হয়ে থাকে আর এসি বা গিজারের প্রয়োজন যদি আপনার না পড়ে তেমন, তাহলে কিন্তু ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প আপনার জন্য একটা অপূর্ব জায়গা। তা যাই হোক, যেমন দেখতে পাচ্ছেন 5টার দিকে শ্রুতিদিদেরকে তুলে নিয়ে রাজদীপ দাদের সাথে বেরিয়ে পড়েছিলাম এবং প্রথমেই ধরে নিয়েছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যতক্ষণে আমরা NH-34 দিকে ঢুকছি ততক্ষণে 5:30টার একটু বেশি বাজে। আমরা 5টার দিকে তুলে ওই ধরে নিন অ্যারাউন্ড 40 থেকে 45 মিনিটের মধ্যে ধরে ফেলেছিলাম NH-34। এরপরে একটু একটা ছোট্ট ডিটুর নিয়ে নিয়েছিলাম কল্যাণীর কাছে একবার সিএনজি ভরানোর জন্য। তারপরে সিএনজি ভরিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম সোজা একেবারে শঙ্করের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা এখন এই দিক দিয়ে যেতে গেলে একদম শিওরলি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে একবার দাঁড়াই। তার কারণ খুবই সিম্পল, শঙ্করে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পাওয়া যায়। আপনারা খুব বেশিক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে না যদি আপনারা শঙ্করে দাঁড়ান। 1 নম্বর এটা। 2 নম্বর এবং সবথেকে বড় কারণটা হচ্ছে শঙ্করের বাথরুমটা অত্যন্ত ঝাঁ চকচকে। সেই কারণে এরকম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের মতো একটা নাম হওয়া সত্ত্বেও এইখানটাতে দাঁড়াতে বড় ভালো লাগে। আপনার যা দৈনন্দিন কাজকর্মের যে ব্যাপার রয়েছে সেইটা কিন্তু এখানটাতে আপনি নির্দ্বিধায় গিয়ে করে আসতে পারেন। একেবারে প্রায় এয়ারপোর্টের মতো বাথরুম বললে চলে। এবং একই সাথে অনেক বাসকে যেহেতু ওরা জায়গা করে দেয়, সেই কারণে ওই টয়লেটের যে ঝামেলাটা, সেই ঝামেলাটাও তেমন থাকে না। তা যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছিলাম যেরকম সময় আপনাদেরকে বললাম, এবং আপনারা দেখতেই পেলেন যে প্রায় 5:45 নাগাদ আমরা NH-34 উঠি, মানে এখন যেটা নতুন NH-12। তারপরে এখন তো এই দিকের যে রাস্তা, সেই রাস্তায় আর কোনো রকম কোনো যানজট হওয়ার জায়গা নেই, কারণ মূল যে যানজটের জায়গাগুলো সেই জায়গাগুলোতে ওপর দিয়ে ফ্লাইওভার তুলে দিয়েছে। তা আমরা এই সব সমস্ত কিছু পেরিয়ে ঠেরিয়ে ভাতজাংলা ক্রস করে শঙ্করে এসে যখন দাঁড়াচ্ছি তখন ওই 6:45 মতো বাজে। এই 6:45 নাগাদ আমরা যে শঙ্করে এসে দাঁড়িয়েছি, আমাদের কিন্তু সেখান থেকে চলে গেছে প্রায় 1 ঘন্টার মতো ওখান থেকে খাওয়া দাওয়া করে বিরতি, কারণ সঙ্গে আরও যে জিনিসপত্রগুলো করার ব্যাপার ছিল সেগুলোও করেছি। সব করে ঠরে ওই 7:30 7:45 নাগাদ বেরিয়ে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের বহরমপুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে। এই ক্ষেত্রে বলে রাখা উচিত যে বহরমপুরের দিকে কিন্তু এখন অনেকগুলো জায়গাতে কাজ হচ্ছে। তবে অনেকের কাছেই শুনেছি যে এই দিকে কাজ হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে নাকি জ্যাম হচ্ছে। আমরা কিন্তু তেমন জ্যাম পাইনি। মূলত যেই জায়গাগুলোতে এখন কাজ হচ্ছে তার মধ্যে প্রথম আপনি বড় কাজ দেখতে পাবেন দেবগ্রামের কাছে। দেবগ্রামের কাছের কাজ যেটা হচ্ছে সেইটা জন্য হ্যাঁ অবশ্যই 2 সাইড দিয়ে গাড়ি বার করে দিচ্ছে বলে গাড়ি অবশ্যই স্লো হচ্ছে, কিন্তু কাজের জন্য কিন্তু কোনো রকম কোনো গাড়ি আটকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এইরকম কিছু জায়গা বাদ দিলে পরে রাস্তার কন্ডিশন কিন্তু এমনিতে এখনও অবধি এই স্ট্রেচটাতে আমি দেখলাম ভালোই রয়েছে। দেবগ্রামের কাছে যেখানটাতে কাজ চলছে, কাটোয়া মোড় অবধি দেখলাম যে বেশ খানিকটা কাজ হয়ে গেছে, আর তারপরের দিকে দেবগ্রাম চৌমাথার কাছে কাজ এখনও অনেকটাই বাকি আছে দেখলাম। এই মুহূর্তেও আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন
দেবগ্রামের যে এলাকাটা সেটাই ক্রস করছি, এবং সাইড দিয়ে যেমন রাস্তা দিয়ে বার করা হয় সেরকমভাবেই বেরিয়ে আমরা খানিকক্ষণের মধ্যেই কিন্তু দেবগ্রাম ক্রস করে গেছি। আমাদেরকে কিন্তু তেমন কিছু যে দাঁড়াতে হয়েছে তা নয়। আর তারপরেই পাগলাচণ্ডীর ক্রস করে, পলাশী ক্রস করে আমাদের আবার একবার যেখানটাতে একটু স্লো করতে হয়েছিল তা হচ্ছে বেলডাঙ্গা। স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে এই মুহূর্তে বেলডাঙ্গাতে দুটো জায়গাতে, অর্থাৎ বেলডাঙ্গার যে জায়গাটা, বেলডাঙ্গার মূল যে বাজার এলাকাটা সেখানটাতে কাজ চলছে, আর তার সাথে তারপর দিয়ে যে কাজটা চলছে সেটা হচ্ছে আমাদের ভাবতার যে রেল ওভার ব্রিজটা, ওইটার ওখান দিয়ে এখন রেল ওভার ব্রিজটা এখন তৈরি করা হচ্ছে। তো এই দুটো জায়গাতে তো স্বাভাবিকভাবেই এখন কাজ চলছে বলে একটুখানি স্লো হবে। কিন্তু আমি এর আগেও যতবার চালিয়েছি একটা জিনিস আমি কিন্তু দেখলাম যে ভাবতা রেল ওভার ব্রিজের ওখানটা দিয়ে আগে যেটা হতো যে যদি কোনো কারণে গেট পড়ে যায় তাহলে প্রচণ্ড পরিমাণে জ্যাম হতো, কারণ গাড়িগুলো এদিক ওদিক করে আসতো। কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। এই দেখুন, বলতে বলতে আমরা কিন্তু বেলডাঙ্গার কাছে চলে এলাম। আমি দেখছিলাম যে কেউই খুব একটা ঠিক সাইড দিয়ে যাওয়ার ভরসা পাচ্ছে না। আমি তারপরে 2-3টে লরি একটু ক্রস করেছি, এবং তারপর দিয়ে কিন্তু আমরা ওই ভাবতা রেল ওভার ব্রিজটাও খুব সঙ্গেই প্রায় পেয়ে গেছি। খুব বেশিক্ষণের দূরত্ব ছিল না। এই ভাবতা রেল ওভার ব্রিজের এখান দিয়ে, এই যে এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি দেখুন, এখান দিয়ে এসে এই রেল গেটটা কিন্তু খুব অল্প একটু জায়গা যেখানটাতে দুটো গাড়ি, মানে মুখোমুখি গাড়ি আর কি, কাছাকাছি সামনাসামনি দিয়ে যেতে পারছে। বাদ বাকিটা কিন্তু একেবারেই সাইড দিয়ে হওয়াতে মানে ওই যে একটা মানে ওভারটেক করে গিয়ে এই দিকের গাড়ির জায়গাও দখল করে নেওয়ার যে একটা অন্য দিকের গাড়িগুলোর ব্যাপার থাকে, সেইটা কিন্তু করতে পারছে না। তো সেই কারণে কিন্তু আমার মনে হলো যে আগের থেকে এই ক্ষেত্রে একটু ইয়েটা কমই হচ্ছে, জ্যামটা কমই হচ্ছে আর কি। যাই হোক, এই দেখুন, দেখতে দেখতে আমরা কিন্তু চলে গেছি গঙ্গা পার করে, বহরমপুরের গঙ্গা পার করে বাইপাস ধরে বেরিয়ে চলে এসেছি। এবং বেরিয়ে চলে এসে দেখুন বাইপাস ক্রসও করে গেলাম। বাইপাস ক্রস করে এখন ফারাক্কার দিকে যাচ্ছি। ফারাক্কার দিকের রাস্তা এমনি থেকে খুব খারাপ তা নয়, আমার তো এই মুহূর্তে রাস্তার কন্ডিশন ভালোই লাগলো। যা হয় আর কি, কখনো কখনো একটু ভারী গাড়ি গেলে মানে কখনো কখনো আমি দেখেছি ওই রাস্তার মধ্যে একটুখানি ডেবে যায় বা চাপ পড়ে হয়ে যায়, সেই জিনিসটা এর আগে একবার পেয়েছিলাম, কিন্তু এইবার কিন্তু আর সেই ব্যাপারটা পেলাম না। একদমই পরিষ্কার প্লেন রাস্তা। আমি কম বেশি 80 থেকে 90-এর মধ্যেই আর কি রাখতে পেরেছি। যেখানে যেখানে 100 স্পিড লিমিট ছিল সেখানে 90 মতো রেখেছি, যেখানে যেখানে 80 স্পিড লিমিট ছিল সেখানটাতে 70-80 মতো রেখেছি। এবং ওই মোরগ্রামের রাস্তা দিয়ে বা এই সব জায়গাগুলো দিয়ে যখন বেরিয়েছি তখন কিন্তু প্রায় এক প্রকার টের পাইনি যে কীভাবে বেরিয়ে চলে গেলাম। এবং এই করতে করতে আমি আপনাদেরকে এইটা বলতে পারি যে আহিরনের ব্রিজ, আগেও আমাদের যেই ব্যাপারটা হতো যে একটা আটকাতো আহিরনের ব্রিজের কাছে, কারণ ওইখান দিয়ে কাজ চলছিল, এখন কিন্তু আর সেই জিনিসটাও হলো না। আমাকে মাঝে দুবার দাঁড়াতে হয়েছিল, মানে একবার তো আপনাদেরকে বললাম কল্যাণী, আর এই 10টা নাগাদ আমাকে আরেকটা বার দাঁড়াতে হয়েছিল সিএনজি ভরার জন্য। এখন কিন্তু এই এলাকায় সিএনজি পাম্পগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন খুব মানে খুব স্ট্র্যাটেজিক পয়েন্টেই পেয়ে যাবেন। তো আপনারা যদি যান এদিকে, আমি কিন্তু আপনাদেরকে এনকারেজ করব যে আপনারা যদি সিএনজি গাড়ি নিয়ে যান, নির্দ্বিধায় একদম নিজের দিক মেনটেন করেই চালাতে পারেন। খুব ইজিলি উল্টো দিকে না গিয়েও আপনারা কিন্তু সিএনজি নিয়েই আর কি যেতে পারবেন। রাস্তায় যতগুলো টোল ট্যাক্স আছে, টোল গেট আছে, সেই ক্ষেত্রে বলতে পারি যে 1000 টাকা যেহেতু পড়ে, এইরকম কোনো একটা ট্রিপে যেতে গেলে আগে থেকেই যদি একবার ওই 3000 টাকার একটা অ্যানুয়াল পাস ভরিয়ে নেন, তাহলে কিন্তু 1 বছরের জন্য ভ্যালিডিটি 200টা, এবং তার মধ্যে 2000 টাকা আপনার এমনি ওই অ্যানুয়াল পাসের মধ্যে থেকে, আপনার 3000-এর মধ্যে থেকে 2000 টাকা তো আপনার এখানে উসুল হয়েই গেল। বাকি থাকলো 1000 টাকা, মানে ধরুন 10টা টোল। তো আপনি যদি 10-এর জায়গায় 20টা টোল যদি আরও ক্রস করেন তাহলেই কিন্তু আপনি লাভে চলছেন। তো আমি বলবো যে আপনারা অবশ্যই কিন্তু টোলটা কিন্তু আপনারা অ্যানুয়াল পাস করে নিতে পারেন। আমার যদিও একটু ভুল হয়ে গেছিলো, আমি অ্যানুয়াল পাসটা করে উঠতে পারিনি। অ্যানুয়াল পাসটা আমার একটু ঝামেলা করছিল, আর আমার ঠিক 2 দিন আগেই আর কি অ্যানুয়াল পাসটা শেষ হয়েছিল। তো সেই কারণে আমার অ্যানুয়াল পাসটা করা হয়নি আর কি, মানে আমার অ্যানুয়াল পাস দিয়ে আমি যেতে পারি।
তবে এইটা আবার একটা মজাদার জিনিস, দেখুন এই যে আমরা এখন ফারাক্কার ব্রিজটা ক্রস করলাম, এখন কিন্তু ফারাক্কার ব্রিজ দুদিক দিয়ে ছেড়ে দিয়েছে, মানে আমরা ওল্ড ফারাক্কা ব্রিজ দিয়ে গেছি। অবশ্যই একটুখানি স্লো হতে হয়েছে আমাদেরকে, কারণ ব্রিজের কন্ডিশন তো খুব একটা ভালো না, কিন্তু ওই যে উল্টো দিক থেকে অত পরপর গাড়ি আসার জন্য যে সত্যি একটা মারাত্মকভাবে জ্যাম হয়, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না এখন আর। পেরিয়ে গিয়ে মালদা ক্রস করতে খুব বেশিক্ষণ সময়ও লাগেনি আমাদের। তবে এইবার আমি আবার যেটা করেছিলাম সেটা হচ্ছে যে মালদার কাছে কোথায় খাওয়া দাওয়া করতে দাঁড়ানো যায়, এটা দেখতে গিয়ে হঠাৎ করে একটা নতুন রেস্টুরেন্ট খোঁজ করলাম। অনেকেরই রয়েছে যাদের একটুখানি ননভেজ না হলে হয় না, আমার সেই প্রবলেমটা। তো আমি ঠিক করেছিলাম যে দরকার নেই বাবা ননভেজ টনভেজের, ভেজ হলেও হবে, কিন্তু মানে রেস্টুরেন্টটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং বাথরুমটা যেন ভালো হয়, কারণ মানে বাথরুমের তো লোকজনের একটা দরকার পড়েই সাধারণভাবে আমরা যে সময়টাতে দাঁড়াই। তো ওই আদিনা ক্রস করে একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ পেলাম, তার নাম গরম মশালা। গরম মশালা রেস্টুরেন্টটাতে যারা যাননি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একটা বারের জন্য অবশ্যই গরম মশালা রেস্টুরেন্টটা কিন্তু ট্রাই করে আসতে পারেন। এই দেখুন আমরা বলতে বলতে এখন মালদা বাইপাসটা ক্রস করছি, তো আমরা খুব শিগগিরই দেখবেন গরম মশালা রেস্টুরেন্টটাতে ঢুকবো। ভেজ রেস্টুরেন্ট, দাম রিজনেবল থেকে একটু এক্সপেন্সিভের দিকে, বাট মানে আমি বলবো যে মানে ইট ইজ ওয়ার্থ ইট। যেটা আমরা খেয়েছি তার টেস্ট ওয়াইজ ইট ইজ ভেরি মাচ ওয়ার্থ ইট। আমাদের 4 জনের মিলিয়ে সব মিলিয়ে এই 1100 টাকার মতো বিল হয়েছিল। তো মানে 4টে প্লেট নিয়েছিলাম আর কি, 2টো থালি নেওয়া হয়েছিল, আর তার সঙ্গে আমরা প্লেন নান আর একটু নিয়েছিলাম, কী বলে পনির নিয়েছিলাম, আর তার সঙ্গে কোক, মশালা সোডা, এই ধরনের জিনিসপত্র একটু নিয়েছিলাম। তো তাতে আমাদের বিল হয়েছিল হচ্ছে 1100 টাকা, এবং আমি কিন্তু বলবো ইট ওয়াজ ওয়ার্থ ইট, মানে ওই 1100 টাকা ইট ওয়াজ ওয়ার্থ ইট। এই দেখুন একদম পরিষ্কার লেখাই আছে গরম মশালা ভেজ রেস্টুরেন্ট। তো সেই অনুযায়ী মানে ভেজ রেস্টুরেন্টে খাওয়ার যে চিন্তাভাবনা, সেটা নিয়ে যদি আপনারা আসতে পারেন, আমি বলবো ইট ইজ হাইলি রেকমেন্ডেড। এবং আমরা খুব ভালো টাইমে ঢুকেছি, 12টা নাগাদ ঢুকেছি, এবং 1টা নাগাদ ওখান থেকে বেরিয়ে গেছি, 1টার একটু আগেই বেরিয়েছি বলতে পারে। তো আমরা খুব ভালো টাইমে ছিলাম আর কি, মানে আমরা টাইমটা খুব ভালো মেনটেন করেছিলাম। এবং তারপরে আমরা ঠিক করেছিলাম যে তারপরে আর একেবারেই দাঁড়াবো না, সোজা বেরিয়ে চলে যাব। কিন্তু প্রত্যেকবারই ওই সূর্যপুরে দাঁড়ানোর একটা ইচ্ছা থাকে, কারণ এই যেহেতু গাড়িগুলো দাঁড়ায়, মানে বাসগুলো যেহেতু দাঁড়ায়, আমারও মনে হয় যে দাঁড়াতে পারলে ভালোই হয় একবার। তো দাঁড়িয়ে এইবার কিন্তু একটা ভুল করে ফেলেছিলাম, সত্যি কথা বলতে কি, কারণ দুপুরবেলাতে দাঁড়িয়েছি, তখনও অবধি ঠিকমতো করে সামনে যে চায়ের দোকানটা খোলে আর কি, আপনারা যারা সূর্যপুরের ওখানটাতে ওই ভারত পেট্রোলিয়ামের ঘরে আপনারা দাঁড়িয়েছেন, আপনারা জানবেন যে ওখানটাতে সামনে একটা এই চায়ের দোকান থাকে, সেখানটাতে ওরা ওই তক্ষুনি চা বানানো থাকে, ওরা দিয়ে দেয়। তো আমি ভেবেছিলাম যে ওই চায়ের ওখান থেকে আর কি জাস্ট মানে 2 মিনিটে চাটা খেয়ে জাস্ট বেরিয়ে চলে যাব, কিন্তু সেইটা আর হয়নি। তো আমরা সেই কারণে আমাদেরকে মানে ওখানটাতে আমাদের প্রায় একটা 20-25 মিনিট মতো সময় লেগে গেছিলো। ওটা খানিকটা অযথা সময়ই লেগেছিলো, আমি মানে আমার বলতে হবে। সেখানটাতে যখন গেছিও, সেটার আগেও আরেকটা জিনিস যেটা খুব মানে ইম্পর্টেন্ট বলা, সেটা হচ্ছে যে এই যে NH-12 আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ধরুন এই যে আমরা রায়গঞ্জ ক্রস করছি, রায়গঞ্জ ক্রস করার সময়ও যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এত অপূর্ব সুন্দর রাস্তা। হতে পারে যে মানে তাপ্পি পড়েছে কিছু জায়গায়, মানে রাস্তার রিওয়ার্ক হয়েছে, এটা তো খুব স্বাভাবিক যে মানে গাড়ি যাবে তার জন্য একটু রাস্তার ক্ষয়ক্ষতি হবে, সেই রাস্তার ক্ষয়ক্ষতি হলে পরে সেই রাস্তাকে আবার প্যাচ ওয়ার্ক করা হবে, এইগুলো তো হয়েই থাকে। কিন্তু মানে চালিয়ে একটা আরাম আছে, যে এই দেখুন যেমন আমার মানে 70, 80, 90 এরকম সব মানে একটা স্পিড আমি রাখতে পেরেছি। সেইটা কিন্তু যেই মুহূর্তে আমি ডালখোলা ক্রস করেছি, তারপরে কিন্তু আর সেই স্পিড আমি রাখতে পারিনি। মানে সত্যি কথা বলতে কি, ডালখোলার পরে ওই স্পিড রাখা আমার যে কি কঠিন হয়ে পড়েছিল। এবং শুধু স্পিড রাখা বলবো না, মানে আমার ওই সময়টাতে আমি স্পিড বাড়ালে পরে আমার গাড়ির ক্ষতি হয়ে যাবে, এরকম অবস্থা। তো আমি ঠিক জানি না কেন NH-27 এত ইম্পর্টেন্ট একটা রাস্তা। আপনারা যদি NH-27 যারা জানেন, তারা জানবেন যে এটা
পোরবন্দর থেকে শিলচর অবধি গেছে এই হাইওয়েটা। এটা ইস্ট ওয়েস্ট করিডোর, সেই ইস্ট ওয়েস্ট করিডোরের রাস্তা হচ্ছে এই NH-27। কিন্তু এই দেখুন, আমরা বলতে বলতে এই ডালখোলা আমরা ক্রস করলাম, আর এখন শুধু একবার দেখুন কি অবস্থায় আমাদেরকে চালাতে হচ্ছে। 60-61 ম্যাক্সিমাম, কখনো কখনো তার থেকেও কম। হ্যাঁ, মানে কোথায় যে কেমনভাবে যে একটা পথহোল রয়েছে দেখুন। এমনিতে দেখতে মনে হচ্ছে রাস্তা একদম পরিষ্কার, কিন্তু আমার স্পিডটা দেখলেই বুঝতে পারবেন যে কোথাও 47, কখনো 53 এইরকম সবই। দেখুন রাস্তার কি কন্ডিশন। এইরকম রাস্তায় যে মানুষ কি করে চালায় আমি তো অন্তত জানি না। এবং কেন যে এই রাস্তা এরকম থাকবে, হতে পারে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এই দেখুন বলতে বলতে কীরকম জায়গা বেরোচ্ছে। এইরকম রাস্তা, এবং মানে কোথাও কোথাও এমন আনডিউলেশন রয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে লরির চাপ নিতে পারিনি। লরির চাকা যেখানে আছে সেই দিকটা ডেবে গেছে, উল্টো দিকটা একটুখানি করে উঠে গেছে, এবং মানে এইরকম অবস্থাতেই পুরো রাস্তাটা রয়েছে। মানে তার কোনো মেনটেনেন্স নেই, কোনো কিছু। একটা এত বড় জাতীয় সড়ক, এত ইম্পর্টেন্ট একটা জাতীয় সড়ক, যেইটাতে মানে এই দিক থেকে ওই দিক পুরো একদম মানে রাস্তা দিয়ে যাবে আর কি, মানে ভারতের মানে একদিক থেকে আরেক দিকে পুরো চলে যাচ্ছে যেই রাস্তা, সেই রাস্তার এত খারাপ কন্ডিশন, মানে মানে ভাবা যায় না আর কি, এত খারাপ কন্ডিশন হয়ে রয়েছে। তো যাই হোক, মাঝে মধ্যে কিছু কিছু জায়গা আবার আছে যেই জায়গাতে মানে খুব খারাপ নয়। যেমন ধরুন ইসলামপুর বাইপাসটা খুব খারাপ অবস্থায় থাকে না। এইবারও যে মানে সত্যি কথা বলতে এইবার ইসলামপুর বাইপাস খুবই খারাপ অবস্থায় ছিল আগের বারের থেকে। কিন্তু যদি আপনি মানে ওই মানে বাকি NH-27 সঙ্গে ইসলামপুর বাইপাসকে আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে বলতে হবে যে ইসলামপুর বাইপাস অনেক ভালো কন্ডিশনে রয়েছে আর কি। তা সেই রাস্তা দিয়ে এখন যেতে তো হবে, কিছু করার নেই। দেখতে দেখতে দেখুন 4টে বেজে গেছে। আমি আপনার সাথে গল্প করছি, আপনাদের সাথে, তার মাঝখানে দেখুন 4টে বেজে গেল। এবং মানে এই রাস্তা দিয়ে আমরা যে গেছি, এই দেখুন ইসলামপুর বাইপাস, এই এতক্ষণ ধরে কীরকম রাস্তায় যাচ্ছিলাম, আর এই দেখুন এখন কিন্তু স্পিড কীরকম বেড়ে গেল আমার। তার কারণ হচ্ছে রাস্তার কন্ডিশান ইসলামপুর বাইপাসে আগের থেকে বা এর পরে যে রাস্তায় যাব তার থেকে অনেক বেটার। হতে পারে একটু একটু মানে পটহোলস আছে, গাড্ডা তো থাকে সাধারণভাবে, আমরা জানি। ইসলামপুর বাইপাসে সত্যি কথা বলতে যদিও অতটাও থাকে না এইবার যতটা ছিল আর কি। ইসলামপুর বাইপাসে এমনও হয়েছে, সত্যি কথা বলতে কি, আমি 120-তে চালিয়ে গেছি এর আগে, এরকমও হয়েছে আর কি। কারণ ফাঁকাও থাকে এবং মানে বেশ স্পিড ঠিক তোলা যায়। পরবর্তীকালে বুঝেছি যে না, এটা করা উচিত না। পরবর্তীকালে 100তেই চালাতাম আর কি, যেটা স্পিড লিমিট, সেই স্পিড লিমিটেই চালাতাম। কিন্তু এখান দিয়ে আপনি দেখুন, এখান দিয়ে কে চালাতে পারবে? দেখুন একটা ফাঁকা রাস্তা দিয়ে 33-34-এ কখনো কখনো চালাচ্ছি। এরকমভাবে যদি হয়, একটা ফাঁকা রাস্তায় 60-64 এরকমভাবে চালাচ্ছি, এইভাবে কি মানে একটা কোনো মানে ঠিকঠাক একটা ইয়েতে কি চালানো যায়? একটা মানে হাইওয়েতে এরকমভাবে চালানোর কথা, কীরকম অবস্থা, কীরকম খারাপ অবস্থা। তবে দেখতে দেখতে কিন্তু একটা ভালো মানে ভিউ এখন দেখা যাচ্ছে, কারণ মানে সানডাউন যেহেতু হচ্ছে, তার মধ্যে কিন্তু একটা দুর্দান্ত ভিউ দেখতে পাচ্ছি আমরা। এবং এইটা দেখতে দেখতেই বেশ একটা মানে ভেতরে একটা অন্যরকম একটা উন্মাদনা তৈরি হচ্ছিল, যে মানে সেই মানে পছন্দের প্রাণের কাছে নর্থ বেঙ্গলের অনেকটাই কাছে চলে এসেছি, আর খানিকক্ষণের মধ্যেই ডুয়ার্স ঢুকে যাব। আসলে যখন বুকিং করেছিলাম তখন একটা ভয় নিয়েই বুকিং করেছিলাম, কারণ না হলে ইচ্ছা ছিল পাহাড়ে যাব। তো সেইটার জায়গায় আর কি যখন শেষ পর্যন্ত বুকিং করলাম, তখন বললো যে না থাক, ঠিক আছে, পাহাড়ে যাওয়ার দরকার নেই। তখন মানে আসলে ওই তিস্তা পুরো ভাসিয়ে টাসিয়ে দিয়ে একেবারে মানে ওই দিকের রাস্তাগুলো খুব খারাপ হয়ে গেছিলো। তো সেই সময়টাতে ভাবছিলাম যে কি থাকবে না থাকবে, কি দরকার নেই, ওদিকটাতে আর মানে বুকিং করলাম না, এদিকটাই যাই। তো সেই হিসাব করেই ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্পটা বুকিং করেছিলাম। তো পরবর্তীকালে যখন ডুয়ার্স যাচ্ছি, তখন প্রত্যেকেরই একটু ইচ্ছা ছিল যে যদি একবার একটু পাহাড়টা ছুঁয়ে আসা যায়। তো সেই হিসাব করেই আর কি উঠেও গেছি। আর দেখুন বলতে বলতে যেই জায়গাটাতে এলাম, এটা হচ্ছে ফুলবাড়ি মোড়ের কাছে। এই রাস্তাটা আমার জীবন দশায় যতবার আমি গেছি চালিয়ে, ততবারই আমি এই রাস্তাটাকে খুব খারাপ অবস্থায় পেয়েছি। কেন যে এই রাস্তাটাকে ঠিক করে না আমি ঠিক জানি না। তা যাই হোক, ফুলবাড়ির মোড় ক্রস করে আমরা খানিকটা গিয়েই মানে প্রথমে তো একটা লেফট টার্ন নিতে হয়,
নিয়ে একটা ইউটার্ন করে এসে এই ক্যানাল রোডটা ধরতে হয়। আমরা তাই করেছিলাম, এবং তারপরে একটুখানি সামনে এসে একটা বারের জন্য দাঁড়াতে হয়েছিল। বুঝতেই পারছেন কি করার জন্য দাঁড়িয়েছিলাম, মানে কিছু তো কেনাকাটা থাকে ওই সব দিকে গেলে পরে আর কি, ওদের সন্ধ্যেবেলায় বসার জন্য। তা সেই সব কেনাকাটা করে ঠরে আর কি তারপরে শেষ পর্যন্ত গিয়ে আর কি উঠে পড়েছিলাম আমাদের যেই ক্যানাল রোডে আবার ওঠার এবং গাজলডোবা ক্রস করার জন্য আর কি যেদিকে যেতে হয় সেদিকেই গেছিলাম। তো মাঝখান থেকে গাজলডোবার ওখানটাতে একটুখানি দাঁড়ানোর কথা ভেবেছিলাম, কারণ সূর্যপুরে দাঁড়ানোর পরে বেশ অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে, একটু পাকেও রেস্ট দিতে হবে। পাকে মাঝে মধ্যে রেস্ট না দিলে আর কি একটু অসুবিধা হয় বই। তো সেই জন্যে আর কি মাঝে একবার গাজলডোবায় একটু দাঁড়াবো ঠিক করেছিলাম। তা দাঁড়াতে গিয়ে দেখলাম আগে যেইখানটাতে আর কি সাইডে গাড়িটা দাঁড় করিয়ে দিতাম, এখন সেখানটাতে একটু ভেতর দিক করে একটা ছোটোখাটো স্পটই করে দিয়েছে যেখানটাতে লোকজন বসে চা টা খায়। তা আমরাও সেরকমই একটা জায়গায় একটুখানি দাঁড়িয়েছিলাম, মানে ওই জায়গাটাতেই আর কি একটুখানি গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম। আর তার সঙ্গে এই দেখুন তিস্তা ব্রিজ ক্রস করছি, আর ঠিক এখান দিয়ে ক্রসটা করেই তারপরে ভেতর দিকে, আর এখানটাতেই বিকেল থেকে সন্ধ্যেটা হয়ে গেছিলো। আর তারপরে লাইটটা জ্বালিয়ে আবার চালু করেছিলাম আমাদের পরবর্তী জার্নি। এই জার্নিটা কিন্তু খুব বেশিক্ষণের আর নয়, যেমন আপনারা দেখছেন যে এই 6:40 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়েছি এবং তারপরে আর ঘন্টা দেড়েকের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমাদের নির্ধারিত জায়গায়, ঘন্টা দেড়েকের একটু আগে। লাটাগুড়ি ক্রস করে তারপরে গরুমারার জঙ্গল, এবং গরুমারার জঙ্গলের পর আমরা ঢুকে গেছিলাম ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প। এই যে এই রাস্তাটাতে যখন যাচ্ছিলাম তখন খুব বেশি করেই আর কি ফগ হয়ে যাচ্ছিল বারবার গাড়ির কাঁচটা, সেই কারণে গাড়ির কাঁচটাকে পরিষ্কার করতে হচ্ছিল। তা গাড়ির কাঁচ পরিষ্কার করেছি যেরকম যা করার করে তারপরে বেরিয়ে পড়েছি আবার। এবং এইখানটাতে যেটা হচ্ছিল আর কি, যে এই অন্ধকারের মধ্যে উল্টো দিক থেকে গাড়িগুলো যখন আসছিল তখন প্রচণ্ড পরিমাণে মানে এই আলোটা লাগছিল, এই জলের মধ্যে ইয়েটা হয়ে গিয়ে আলোটা প্রচণ্ড চোখে লাগছিল, সেটা একটা প্রবলেম হচ্ছিল। যাই হোক, এই করতে করতে দেখুন অনেকটাই কিন্তু কাছে চলে এসেছে, এখন 7টা বাজে, আর আমরা কিন্তু প্রায় চলে এসেছি লাটাগুড়ির কাছে। খুব শিগগিরই আমরা লাটাগুড়ি ক্রস করেই তারপরে ঢুকে পড়বো আমাদের গরুমারার জঙ্গলে। এবং এই যে এই রাস্তাটা দেখছেন, এখন লাটাগুড়িতে কিন্তু আমরা যে সময়টাতে এসে পৌঁছেছি, এই দেখুন লাটাগুড়ি ঢুকলাম আমরা এই 7:18 7:19 নাগাদ। এই সময়তে কিন্তু লাটাগুড়ি তখন জেগেছিল ঠিকঠাক। আমরা দাঁড়িয়েছিলাম যদি একবার একটা ভালো মোমোর দোকান ছিল সেখানে, সেইটাকে যদি খোলা পাই, তারপরে দেখলাম সেই দোকান আর খোলা নেই। তা যাই হোক, তারপরেই গরুমারার জঙ্গল দিয়ে আমি চেষ্টা করেছি 60-এর নিচেই গাড়িটা রেখে চালাতে আর কি। এবং এখানটাতে একটা অদ্ভুত ঘটনাও ঘটেছিল, সেটা একটা ভৌতিক ঘটনা, এইভাবেই বলে রাখলাম আপনাদেরকে। তো সেই ভৌতিক ঘটনার যে গল্প, সেই গল্প আপনাদেরকে আমি নেক্সট একটা ব্লগে বলে দেবো। সেই ব্লগের জন্য আপনাদেরকে কিন্তু থাকতে হবে আমাদের এই চ্যানেল ট্রাভেল উইথ পরিচয়। আর এই দেখুন দেখতে দেখতে আমরা কিন্তু বাতাবাড়ি মোড় চলে এলাম। বাতাবাড়ি থেকে আমাদেরকে ডান দিকে ঢুকতে হলো, ঢুকে এরকম একটা একটু সরু রাস্তা দিয়ে আমাদেরকে খানিকটা চালিয়ে আমরা চলে যেতে পারলাম আমাদের এলিফ্যান্ট ক্যাম্পে। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও এবং চ্যানেলটি শেয়ার করতে পারেন। আর ততক্ষণ দেখতে থাকুন ট্রাভেল উইথ পরিচয়।